কিন্তু এখন বাংলাদেশের পরিস্থিতিতে আমার মনে হয় ডিসকাশনটি আবারও একটু জরুরি হয়েছে, কারণ আমি প্রতিদিন বিভিন্ন মানুষ থেকে আমরা এই ফোন কলগুলো পাচ্ছি যে কি করব কি করব কি করব। একটি চিত্র তুলে ধরি। প্রথমে একজন ইয়াং তরুণ বয়সে 30 বছর বয়স হবে, সে কল দিল যে তার পজিটিভ হয়েছে এবং তার জ্বর হয়েছে। তো স্বাভাবিকভাবেই সে মানসিকভাবে ভেঙে পড়েছে। তারপর 3 দিন পরে আবার কল করলো যে সে আরো ভেঙে পড়েছে। কি হয়েছে? তার পরিবারে যে বাকি 3 জন সদস্য আছে তাদেরও পজিটিভ হয়েছে। এখন দুইটি ভেঙে পড়ার জায়গা, এক হচ্ছে তার নিজের পজিটিভ হয়েছে, দুই হচ্ছে পরিবারের সদস্যদের পজিটিভ হয়েছে। আসলে তখন কি করতে হবে সেইটি সে জানতে চাচ্ছে। তো এখন যেহেতু ঘরে ঘরে এই রোগটি দেখা দিয়েছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে, এই মুহূর্তে চলুন আমরা একটু আলাপ করি এবং শেষে একটি প্রেসক্রিপশনের ভুলগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। দেখুন, আমি বিভিন্ন সময়ে করোনা আসছে, কি করব, করোনা কিভাবে প্রতিরোধ করব, কিভাবে এটি, এখন পরিস্থিতির কারণে আমি প্র্যাকটিক্যালি মোর যাচ্ছি। তা আজকে অন্য একটি টপিক ছিল, সেটিকে পিছিয়ে দিয়ে আমি এই টপিকে এসেছি হঠাৎ করে। তো প্রথম কথাই হচ্ছে, এই যে পরিবারটি, যে তরুণ, তার প্রথমে কি করা উচিত ছিল? তার জ্বর হচ্ছে, যে ইয়াং ছেলেটি তার, আর তার পরিবারের সদস্যদের কোনো ধরনের জ্বর নেই, তাহলে তারা কি করবে? অর্থাৎ পজিটিভ টেস্ট, এটি একটি পজিটিভ টেস্ট। আপনাকে মানতে হবে যে করোনা আপনার শরীরের মধ্যে আছে। তার মানেই কি আমি এখন মারা যাব? আমি কি এখনই হাসপাতালে যাব? সে আমাকে বারবার বলছিল যে আমি কি তাহলে এখনই অ্যাপোলোতে যাব নাকি স্কোয়ারে যাব, এরকম টাইপের কতগুলো নাম বলছিল। তো দেখুন, করোনা টেস্ট পজিটিভ মানেই মৃত্যু নয়, মানেই এইটি নয় যে হাসপাতালে যেতে হবে। এই জায়গাটুকুতে আমরা ভুল করে ফেলছি। ধরুন, এই তরুণ মানুষটির করোনা পজিটিভ হয়েছে, সে তাকে বাড়িতে এসে টেস্ট করে গিয়েছে, ঠিক আছে। এখন সে যদি হাসপাতালে যায় তাহলে তার কি সমস্যা হতো? কিচ্ছু হতো না। সে হাসপাতালে গিয়ে কিছু মানুষকে আরো এক্সপোজ করে আসতো, এক। দুই, তার যে পরিবারের সদস্যগুলো, ধরুন আরো 3 জন পরিবারের সদস্য আছে বা 4 জন, 3 জনের যদি পজিটিভ হয়, একজনের নেগেটিভ হয়, তাহলে কি হতো? এখন এই বাকি যারা আছে তারা যদি হাসপাতালে যায় কি হবে? তারাও কাউকে দিয়ে আসবে। তো এই জায়গাগুলোতে আমাদেরকে আর একটু রিল্যাক্স থাকতে হবে। দেখুন, এখনো বলা হচ্ছে 95 থেকে 97% মানুষ ভালো হয়ে যাচ্ছে, 80% মানুষ বাড়িতে থেকেই চিকিৎসা করছেন। এই যে উপাত্তটুকু, এগুলোকে আমরা আঁকড়ে ধরি না কেন? এই তরুণটির প্রতি আমার নির্দেশনা ছিল, তুমি আমাকে প্রতিদিন একবার করে মেসেঞ্জারে মেসেজ দিবা বা SMS করবা বা হোয়াটসঅ্যাপ করবা, আমি তোমাকে প্রতিদিন ইভালুয়েট করব। আজকে একদিনের জন্য এটি চিকিৎসা দিলাম, আগামী একদিন পরে তোমার সাথে আমি আবারও বসবো, আবারও দেখব। এই যে ওয়াক থ্রু করা, এটি একটি ইম্পর্টেন্ট বিষয়। অনেক রোগী আসলে এই মুহূর্তগুলোতে ডাক্তারকে কাছে পেতে চায়, স্বাস্থ্যকর্মীকে কাছে পেতে চায়, মাকে কাছে পেতে চায়। তো সবাইকে তো আর পাওয়া সম্ভব নয়, সবার প্রায়োরিটি থাকে। তাই প্রথম কথাই কি, সেটিতে যাবার আগে চলুন করোনার যে গ্রাফ সেটি একটু পরিচিত হই। একটি মানুষ যখন, মনে করুন স্বাভাবিক মানুষ শূন্যতে আছে, হ্যাঁ, এইটি হচ্ছে মাইল্ড সিমটম, এইটি মডারেট সিমটম হলুদটুকু, আরেকটি হচ্ছে সিরিয়াস সিমটম লালটুকু, আর আবার লালে হলুদে যাবে, তারপর লাল, এইভাবে। ধরুন শুরু হচ্ছে এখান থেকে, প্রথম 3 দিন তার একটু শরীর ব্যথা, ভালো লাগছে না, এরকম গ্রিন সিমটমস মোটামুটি আছে, কিন্তু লক্ষণ তেমন একটা নেই। তৃতীয় দিনের পর থেকে এটি আস্তে আস্তে দেখা গেল যে গলা ব্যথা, জ্বর আসতে শুরু করলো। সপ্তম দিনে গিয়ে দেখা গেল যে একটু কাশি, একটু বুকটা বসে আসছে, কারো কারো শ্বাসকষ্ট, যেটিকে আমি লাল লক্ষণটুকু বলি। এই 2 থেকে 3 দিন, 7 থেকে 9ম দিন পর্যন্ত বা 10ম দিন পর্যন্ত এই পরিস্থিতিটি হয়। প্রচুর সাইটোকাইন রিলিজ হয়, প্রচুর প্রদাহ হয় শরীরে, শরীরের সাথে করোনার যুদ্ধ চলে। যারা বয়সে তরুণ, যারা মহিলা, যারা শিশু, যাদের কোনো রোগবালাই নেই, তারা সাধারণত জিতে যে আবার এই গ্রিনে চলে আসে, যা বলছিলাম। তা আমরা শুধু ভয় পাই সবাই, এই যে দ্বিতীয় 2 থেকে 3 দিন, 8ম, 9ম, 10ম, এই 3 দিন একটু আমরা একটু টেনশন করি, কিন্তু এটি ভয় পেলে চলে না। তো তাই এই যে এই অংশটুকু কিন্তু লক্ষণ ভেদে যে চিকিৎসা, সেইটিতেই আমরা ভালো হয়ে যাই। এইটুকু মনে নিন। অর্থাৎ আপনার পজিটিভ এসেছে, তাহলে প্রথম স্টেপ কি করবেন? এই যে যদি আমরা 5টি ভাগে ভাগ করি, আমি এটিকে আগেও বলেছি, তাই আজকে এখানে একটু কম গুরুত্ব দিব। 5টি ভাগে ভাগ করলে পজিটিভ আসার পরে প্রথম কথাই হচ্ছে
মনোবল ঠিক রাখুন, আপনি পারবেন, আপনাকে পারতেই হবে, বিধাতা আপনার সাথে আছেন, এইটুকুতে বিশ্বাস করতে হবে আপনাকে। আল্লাহ তাআলা রোগ দিয়েছেন যেন আপনি সইতে পারেন, এই জিনিসটুকু আপনার ভরসা রাখতেই হবে। হওয়া মাত্র চারিদিকে ছুটাছুটি, হাসপাতালে ছুটাছুটি, এইভাবে করে কিন্তু চলতে পারবেন না। 80% মানুষ অর্থাৎ প্রতি 10 জনে 8 জন বাড়িতে থেকেই চিকিৎসা করাতে পারবে। এই জায়গাটুকুতে নিজেকে বলুন যে কি করতে হবে, নিজেকে বলুন, এবং পরিবারে বা কারো পরিচিতর মধ্যে যদি ডাক্তার থাকে যোগাযোগ করুন। এইটি নিয়ে আপনি বাইরে যাবেন, ছুটাছুটি করবেন। এই জায়গাটুকুতে আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই জায়গাটুকুতে যেন আমরা আরেকটি ভুল না করি। একবার বাজারে গিয়ে এই তরুণ রোগটিকে বাড়িতে এনেছে, এখন আবার হাসপাতালে যাবে আরো 10 জনকে দেবার জন্য। তো আপনি যদি আপেক্ষিকভাবে, তুলনামূলকভাবে যদি আপনি তরুণ হন এবং আপনার অন্য কোনো রোগবালাই না থাকে, আপনি হাসপাতালে ছুটাছুটি করে অন্যদের নষ্ট করবেন না। এইটি হচ্ছে কথা। মনোবল ঠিক রেখে কোন একজন ডাক্তারের পরামর্শ চাইলে নিতে পারেন। এইটি হচ্ছে মেসেজ আপনাদের কাছে। প্লিজ এটি শেয়ার করুন। এই জায়গাটুকুতে আমরা সবাই মিলে মনোবল ভেঙে যাচ্ছি, আমরা সবাই মিলে জায়গাটিকে নষ্ট করে ফেলছি। আপনারা মেহেরবানি করে একটু শান্ত থাকুন। পজিটিভ এসেছে তো কি হয়েছে? 5 জন সদস্যের মধ্যে একজন পজিটিভ এসেছে, বাকি 4 জনের তো কোনো লক্ষণই নেই। তাদের কাছে এইটি টেস্ট শুধুমাত্র একটি টেস্ট, তাদের কাছে করোনার কোনো মূল্য নেই। তাহলে এই উপাত্তটুকু দেখে শান্ত হন, শান্ত হন। এই সময়টুকুতে ভেঙে পড়া যাবে না, এইটি প্রথম কথা। দ্বিতীয় কথা কি দেখুন, অন্যদের সুস্থ রাখুন। তখনও কিন্তু নিজের সুস্থতা আসেনি, অর্থাৎ কোয়ারেন্টাইনে চলে যান। আপনার পাশের অ্যাপার্টমেন্টে মা থাকে, ভাবি থাকে, বলুন আমার কাছে কেউ আসবে না। বাসায় যিনি আছেন যারা আপনাকে টেক কেয়ার করবে, বলুন দূরে থাকো। ডাক্তার খন্দকার বলেছে দূরে থাকতে। আমি এইরকমও দেখেছি যে একজন বয়সে তরুণী 2 মাস আগের কথা, তিনি থাকেন ইউরোপের কোনো একটি দেশে, একটি লাইভ টক শোতে আমার সাথে আপার পরিচয়। দেখুন, উনি 3 জন রুমমেট নিয়ে থাকেন, 3 জন রুমমেট 3টি রুমে থাকেন, উনি একা থাকেন বিদেশে। ওনাকে ডাক্তার বললেন তুমি বাড়িতে থাকবা। উনি স্ট্রেইট 18 দিন উনার রুমের মধ্যে বদ্ধ ছিলেন, বের হন নাই। মাঝে মাঝে উনি জানালা খুলে বাহিরের দিকে তাকিয়ে থাকতেন। আর ওনাকে বলা হয়েছে তুমি ডাক্তারের সাথে কথা বলতে পারো বা হেলথ কেয়ার ওয়ার্কারের সাথে কথা বলতে পারো। ওনার কাজ ছিল প্রতিদিন দরজাটি খুলে দরজার সামনে যে খাবার দাবার ছিল এটিকে ভেতরে এনে খাওয়া আর গার্বেজটিকে সামনে রাখা। দ্যাটস ইট। উনি 18 দিন কোনো মানুষ দেখেননি। এই যে মনোবল, আমি অবাক হয়েছি। জি, এই মনোবলটুকু শক্ত রেখে প্ল্যান মতো আগাতে হবে। আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ, রোগটি হয়েছে তো কি হয়েছে, আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা এই দায়িত্ব নিয়েছেন। এই জায়গাটুকুতে আমরা হারিয়ে যাব কেন? এবং এইখানে দেখা যায় যে আমরা বাংলাদেশিরা এই যে নিজেরা একটি রুমে আবদ্ধ থাকি এবং স্বামী বা স্ত্রীকে বলি আসো আমার মাথা ব্যথা করছে, টিপে দাও, আসো পানি দিয়ে দাও, আমি আরো খাবো, খাওয়ায় দাও। এই জিনিসগুলো আমরা 2টি সপ্তাহ নিজেরা শক্ত হয়ে চলুন না। পরিবারের অন্যদিকে বাঁচানোর জন্য তাদেরকে বলি তোমরা বাহিরে থাকো, আমি আমার কোয়ারেন্টাইন বা আইসোলেশনে আমাকে থাকতে দাও। এই জায়গাটুকুতেই আমরা আরেকটি ভুল করে ফেলছি, যাই কারণে পরিবারের অন্য সদস্যগুলোর মধ্যে চলে আসছে। আচ্ছা, তৃতীয়ত হচ্ছে নিজে সুস্থ থাকুন, যেটি লক্ষণ ভেদে চিকিৎসা। আমি 2-1 দিন পরে আমি একটি প্রাথমিক চিকিৎসা নিয়ে কথা বলবো, কারণ প্রাথমিক চিকিৎসাতেও আমরা অনেক বড় বড় ভুল করে ফেলছি। তো প্রাথমিক চিকিৎসা নিয়ে আমি কথা বলবো 2-1 দিনের মধ্যে, আমি প্রস্তুতি নিচ্ছি। এরপর খারাপ হবার লক্ষণ যেগুলো আছে এগুলো আমি আগের ভিডিওতে বলেছি, বিস্তারিত দেখে নিন, এটি দেখার দরকার আছে। শেষে যেটি সবচেয়ে ইম্পর্টেন্ট, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন। দেখুন, আল্লাহ তাআলা দিয়েছেন রোগটি, আপনি যদি নিতে না পারতেন উনি দিতেন না। বিধাতার বা সৃষ্টিকর্তার বা আল্লাহর একটি রোল আছে এখানে, উনি জানেন উনি কোন প্ল্যানে এগোচ্ছেন, তাই ওনার উপর বিলিভ বা বিশ্বাস রাখতে হবে। মনোবল ঠিক রাখুন, এইটি ঠিক রাখুন, বাকিটি সময়ের সাথে আমরা সবাই পারবো। তাই আমি আবারও বলছি যে আমাদের যে কাজ সেইটি চলুন আমরা করি। আমরা মনোবল ভেঙে প্রথমেই যদি এই যুদ্ধে হেরে যাই, কোনো পর্বেই কাজ হবে না, কোনো পর্বেই কাজ হবে না। আমি বেশ কিছু রোগী দেখেছি
যারা এই করোনা পজিটিভ অবস্থায় রাস্তায় 2 মাইল হেঁটে এসেছে এক্সারসাইজের অংশ হিসেবে, মুখে মাস্ক পরে। এটি সত্য, আমি আপনাদের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলছি। এই মানসিকতাকে পরিবর্তন করতে হবে, শক্ত থাকতে হবে, শক্ত থাকতে হবে, শক্ত থাকতে হবে। আসুন এর পরের স্লাইডটি দেখি। এটি একটি স্লাইড যে আমার বাংলাদেশের আমার যে ম্যানেজমেন্ট টিম আছে উনি পাঠিয়েছেন, যে এইটি একটি প্রেসক্রিপশন দিয়েছেন আমার এক বন্ধুকে, একজন চিকিৎসক, যে রোগ আসার আগেই কিভাবে প্রতিরোধ করতে হবে সেইটির প্রেসক্রিপশন। দেখুন আমরা সবাই মিলে কিভাবে ভুলগুলো করছি। সবাই অর্থাৎ কি, রোগী হিসেবে ভুল করছি, ডাক্তার হিসেবে ওভার ট্রিট করছি, ইঞ্জিনিয়ার হিসেবে আমরা মাঠে ঘাটে দৌড়াচ্ছি, আইন প্রণেতা হিসেবে আমরা রাইট জায়গায় যাচ্ছি না। তো এইটি করা যাবে না। আমি একটি প্রেসক্রিপশনের উদাহরণ দিই। দেখুন এইটি প্রথমটি হচ্ছে, উনি একটি বিশেষজ্ঞ ডাক্তার, ওনাকে পরামর্শ দিয়েছেন, ওনার কিন্তু এখনো রোগ আসেইনি, বলেছেন এগুলো খাওয়া প্রতিরোধ হয়ে যাবে। ট্যাবলেট স্ক্যাবো 6 মিলিগ্রাম 1 টাইম এমটি স্টমাক, আইভারমেকটিন, ডক্সিক্যাব এটি দিয়েছেন অলরেডি 7 দিনের জন্য, কাশি বা সোর থ্রোটের জন্য। ভাইটামিন এ রেটিনাল ফোর্টে দিয়েছেন, ভাইটামিন ডি দিয়েছেন একদিন পর পর, জিঙ্ক দিয়েছেন, নাপা দিয়েছেন, ইনজেকশন সেলেক্সিন দিয়েছেন। আমি আসলে বুঝতে পারলাম না এটি কি চিকিৎসার না প্রতিরোধের জন্য। এখন যদি এটি চিকিৎসারও হয়, এতগুলো ওষুধ আমি কখনো ব্যবহার করেছি বলে আমার মনে পড়ে না আমার রোগীদের জন্য। এখন আমি অনেক রোগী দেখেছি করোনার, কিন্তু বই যা বলছে এতগুলো ওষুধ এভাবে সবগুলো দিয়ে দিলে প্রতিরোধের জন্য, তাহলে চিকিৎসা কিভাবে হবে? আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা যারা বিজ্ঞানের ছাত্র, যারা আমরা ডাক্তার সাহেবরা, আমরাও কিন্তু এই কনফিডেন্স মানুষের মধ্যে বিল্ড করতে পারি না যে এই একটি রোগ এসেছে, এটি থেকে 95 থেকে 98% মানুষ ভালো হয়ে যায়, এটি মানুষকে বুঝাতেই পারিনি। বরঞ্চ আমরা ইন্টারনেটে প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছি যে প্রতিরোধের জন্য এটি খাও। এখন এই বেটা যদি প্রতিরোধের জন্যই খায় 8টা ওষুধ, উনি কমপ্লেন করছিলেন যে ওনার মাথা ঘুরাচ্ছে। তা মাথা কেন ঘুরাবে না? দেখুন এখনো প্রতিরোধের অংশ হিসেবে উনি ইনজেকশন নিয়ে নিচ্ছেন, উনি চিকিৎসা কি নিবেন? তো আমি প্রেসক্রিপশনটিকে আমি ক্রিটিসিজম করছি না, আমি এই যে আমি মানুষ হিসেবে, আমি রোগী হিসেবে এইটিকে যে এন্টারটেইন করছি যে আমি প্রতিরোধ কিভাবে করব, যেখান থেকে ইচ্ছা আমি সোর্সগুলো নিচ্ছি, এই জায়গাটুকুতে ভুল হয়ে যাচ্ছে। এই জায়গাটুকুতে ভুল হয়ে যাচ্ছে। যেহেতু ইনফরমেশনটি আপনি নিচ্ছেন, দায়িত্ব তো আপনারই। যিনি দিচ্ছেন তার কোয়ালিটি সম্পর্কে আপনি নিজেও জানেন না, এটি ইন্টারনেটের মাধ্যমে আপনার কাছে এসেছে, তাই না? আমি আপনাদের সবাইকে বলবো, মাথাটি ঠান্ডা রাখুন, প্লিজ মাথাটি ঠান্ডা রাখুন। রোগ আশেপাশেই আছে, আল্লাহ তাআলাও আছেন আমাদের সাথে। এই সময়টুকুতে আমরা কেন যা পাবো তাই নিব? আমি এইটি কোনোভাবেই আমি মানতে রাজি নই। এই যে ওষুধগুলো দেখলেন, একটি ওষুধও কি এখানের মধ্যে পরীক্ষিত আছে করোনা ভাইরাসের এগেনস্টে? নেই। আমরা কেন খাওয়া শুরু করব বলুন এইভাবে? তার সাথে তো আদা চা যোগ হয়ে গেল, কালিজিরা যোগ হয়ে গেল, ব্ল্যাক সিড যোগ হয়ে গেল, তারপর মধু যোগ হয়ে গেল, ভাপ ডেলি 7বার 8বার নিচ্ছি। কেন পাগল হয়ে যাব আমরা? কেন কেন? এটি আমার প্রশ্ন সবার কাছে। মাথা ঠান্ডা রাখুন, এটি হচ্ছে একমাত্র ঔষধ এই মুহূর্তে। মাথাটি ঠান্ডা রাখুন। আমরা যত কিছুই করি, আল্লাহ তাআলার যে নির্ধারিত প্ল্যান সেইটির বাইরে আমরা কেউ যেতে পারবো না। তাই চলুন এই সময়টুকুতে আমরা একটু বিজ্ঞানকে অবলম্বন করে বিধাতার উপর, সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে সময়টি পার করি। যা মুখে আসলো, যা মনে আসলো, যা মেসেঞ্জারে আসলো, তা যেন না করি। বলতে পারেন যে আপনার মতো ডাক্তাররাই তো এই প্রেসক্রিপশন গুলো দিচ্ছে, জানি আমি এটি। তারপরও আপনি যে ডাক্তারকে বিশ্বাস করেন, তাকে জিজ্ঞাসা করুন প্রথমে এটি কতটা ঠিক। আমি মর্মাহত হই, আমি কষ্ট পাই যখন দেখি একটি প্রেসক্রিপশনে দুনিয়ার অ্যাভেলেবল 10টি ঔষধ দিয়ে দেয়া হয়েছে। আমি সবচাইতে বেস্ট চিকিৎসক নই, কিন্তু আমি চেষ্টা করি মিড লাইনে থাকতে, যতটুকু বাস্তবসম্মতভাবে চিকিৎসা করার। আমি যদি বেশি বলে থাকি আমি ক্ষমা প্রার্থী। আসুন কিছু প্রশ্নের উত্তর নেই।
বাহির থেকে আসলে কি প্রতিদিন কাপড় ধৌত করতে হবে? জি, আমি বিশ্বাস করি করা উচিত। এই কাপড়গুলোকে নির্দিষ্ট নিয়মে ধুইতে হবে। একটি জারের মধ্যে রেখে দিবেন, যেটির ভেতরে প্লাস্টিক মোড়ানো থাকবে, রেখে এটি বন্ধ করে দিবেন। এটি ঝাড়বেন না যেন, কোনোভাবেই না। যদি প্রয়োজন, যদি পারেন বাইরে সরাসরি রোদ্রে রাখবেন, তারপরে এনে কাপড় যেখানে ধোবেন সেখানে রাখবেন। আপনার কাপড় আপনার মতো করে আলাদা থাকবে। 3-4 দিন রাখার পরে এটি ধুতে নিবেন সাবানের পানিতে ভিজিয়ে। পজিটিভ হলে কি মেডিসিন খেতেই হবে? না ভাইয়া, পজিটিভ হলেই মেডিসিন খেতে হবে এমন কথা নয়। আপনাদের কাছে আমি একটি কথাই বারবার বলতে চাই, পজিটিভ হওয়া মানে মৃত্যু নয়। পজিটিভ হলেই যে কিছু একটা করতে হবে, অ্যান্টিবায়োটিক খেতে হবে, ইনজেকশন না। ভুল করবেন না। আপনাদের কাছে আমার একটাই কথা, কেন সবাই মিলে আমরা বাড়িতে বাড়িতে পাগল হয়ে যাব? একটু ধৈর্য ধরুন, কারোর সাথে কথা বলুন, ডাক্তারের সাথে। আপনার যদি রোগের লক্ষণ না থাকে, শুধু পরীক্ষায় পজিটিভ আসে, এটি একটি পরীক্ষা। আইসোলেশন ইজ দ্য মেইন সলিউশন এখানে, কোয়ারেন্টাইন ইজ দ্য মেইন সলিউশন এখানে। বাংলাদেশে করোনা পরিস্থিতি এখন খুবই খারাপের দিকে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা মানুষগুলো কি এটি নিয়ন্ত্রণের চেষ্টা করিনি। আমরা সবাই মিলে এটিকে দাবিয়ে রাখছি। হ্যাঁ স্যার, আমরা কেমন করে অফিস করব? দেখুন, প্রথম দিকে করোনা পরিস্থিতির প্রথম দিকের কথা বলি। কথা ছিল মাস্ক পরবেন, গ্লাভসও পরতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং করতে হবে, হাতও ধুতে হবে। এখন বলছে মাস্ক ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং। 80 থেকে 85-90% পর্যন্ত মাস্কেই কাজ হয়ে যাবে, সাথে হাত ধুবেন। ব্যাপারগুলোকে অনেক ইজি করে দেওয়া হয়েছে। এখন বাংলাদেশে সব খুলে দিয়েছে, আমরা মারা যাচ্ছি কেন? আপনাকে তো বলা হচ্ছে আপনি শুধু মাস্ক এবং ডিস্টেন্সিং মেনটেন করে আপনি সব কাজ করতে পারেন, যেটি যুক্তরাষ্ট্রের মতো জায়গায় করছে, চায়না করছে, জাপান করছে, সব দেশে করছে। খুলবে তো আগে পরে তো খুলতেই হবে, তাই না? তখন কি করবেন? তখন তো এই মাস্কের উপরেই ভরসা। তো আমরা এটিকে একটি অভ্যাসে পরিণত করতে পারবো না কেন? এই যে খুলে দিচ্ছে, মারা যাচ্ছি, এইটি নয়। কিভাবে পরিবর্তিত জীবনে আমরা চলতে পারবো সেই দিকে চলুন, একটু কথা বলি, তাই না? এই যে ধরুন বাসের মধ্যে এই যে আমরা চলছি, বাসের ভাড়া বেড়েছে, বাসওয়ালারা কি কম যাত্রী নিচ্ছে? না। তো তাহলে কি করতে হবে? বাসওয়ালা আপনাদের সাথে কাজটি ভালো করছে না, তাহলে কি করবেন? আপনারাই প্রতিরোধ করুন। বাসওয়ালাকে বলুন আপনি মাস্ক পরতে হবে, এটি আপনার দায়িত্ব আমাকে প্রোটেক্ট করার জন্য। জোর করুন। পরবেন না মানে পরতেই হবে আপনাকে মাস্ক। আমি আপনার বাসে উঠেছি টাকা দিয়ে, আমার রাইট আছে আমাকে প্রোটেক্ট করার। বাধ্য করুন বাসের ভিতর সবাইকে পড়তে, বাধ্য করুন। যেটি নিয়ম হয়েছে 20 জনের বেশি ওঠা যাবে না, 40 জনের বাসে 20 জনই, এর বেশি হলে কন্ট্রাক্টরকে ধরুন। ইয়াস, গতকাল চট্টগ্রামে আমি যেটি দেখলাম যে বাসের ড্রাইভারের সাথে বচসা হচ্ছে। ইয়াস, সবাই সচেতন হতে হবে। বাধ্য করুন, সামাজিক আন্দোলন করুন, মাস্ক পরতে হবে এবং বিধিনিষেধ মানতে হবে। এইটি নতুন নরমাল। গাদাগাদি করে উঠা যাবে না, সত্য কথা বলছি। আমার বয়স 43, আমার থাইরয়েড। আচ্ছা, বাড়িতে থেকে চিকিৎসা নিতে হলে কি কি লক্ষণে কোন কোন মেডিসিন খেতে হবে? এটি কিন্তু বলেছি আমি আগের ভিডিওগুলোতে, আপনারা একটু পেছন দিককার ভিডিওগুলো দেখুন আনলে। আমরা কেমন করে অফিস করব? আচ্ছা স্যার, আমার প্রায় 1 মাস হলো গলা ব্যথা। 1 মাসের গলা ব্যথাকে আমরা কোভিড হিসেবে ধরবো না। হ্যাঁ, প্লাজমা চিকিৎসা দিয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন অধ্যাপককে বাঁচানো যায়নি। দেখুন, প্লাজমার কথাটি বলি, আসুন। প্লাজমা কিন্তু একটি নিখুঁত ব্যবস্থা তা নয়, এটি এখন একটি পরীক্ষামূলক ব্যবস্থা। আপনারা এটিকে ভুল ধরবেন না, এটিকে এখনো পরীক্ষামূলক ব্যবস্থা হিসেবেই ধরে নেওয়া হচ্ছে। আরেকটি কথা, প্লাজমা, একটি মানুষ মারা যাচ্ছে একদম লাস্ট মুহূর্তে, প্লাজমা দিবেন লাস্টের দিন, কি হবে বলুন? তারপরও বলছি, আল্লাহ তাআলার একটি খেলা আছে, ওনার একটি ডিসিশন আছে, কোনো কিছুই ফাইনাল ডিসিশন নয়। এটি একটি চিকিৎসা পদ্ধতির অংশ, এখনো ফাইনালি অ্যাপ্রুভ নয় যে এটিকে অ্যাপ্রুভ করে দিলাম। পরীক্ষামূলকভাবে এটি চলছে। যুক্তরাষ্ট্রের মতো পশ্চিম বিশ্বের দেশগুলোতেও এইভাবেই চলছে। আসুন, প্লাজমা নিয়ে যা কথা বলছিলাম, আমাদের কল সেন্টারে হাজার হাজার মানুষ কল দিচ্ছেন, তারা প্লাজমা চাচ্ছেন। আপনারা এই জায়গাটুকুতে ভুল করছেন। আমাদের যে কল সেন্টার, সেটিতে আমরা প্লাজমা যারা দেবেন
তাদের জন্য। আপনারা যারা ভালো হয়ে গিয়েছেন কোভিড-19 থেকে, তারা মেহেরবানি করে এগিয়ে আসুন। আপনাদের প্লাজমা প্রয়োজন হবে অন্য রোগীকে বাঁচানোর জন্য, এবং একজন মানুষ ভালো হওয়ার পরে যদি তার বডিতে অ্যান্টিবডি থাকে, সে বারবার প্লাজমা দিতে পারে একটি নির্দিষ্ট টাইমের পরে, 7 থেকে 10 দিন পর পর চাইলে দিতে পারে। প্লিজ এগিয়ে আসুন। আপনার এই রক্ত দিয়ে হয়তো আমরা আরেকজন ভাই বা বোনকে আমরা বাঁচাতে পারবো। এই মুহূর্তে মানবিকতা একটি বড় কাজ। আমরা যে যেখানে থাকি, চলুন না একটু মানবিক আচরণ করি। আমি সত্যি বিশ্বাস করি এই মুহূর্তে যদি আমরা মানবিক না হতে পারি, সমস্যা আছে। একটি বাসের খরচ কত সারাদিনে? ধরুন এটির পেছনে লোন আছে, ভাগ করলে সারাদিনে হয়তো 1000 টাকা লোনের জন্য যাবে, তেলের খরচ আছে আরো 3000 টাকা, তো 4000 টাকা। 2 জন লোক কাজ করে, না হলে আরো 2000 টাকা, তো 5000 টাকা। তো এখন আপনারা সরকারকে বললেন যে আমাকে দাম বাড়িয়ে দাও কারণ প্যাসেঞ্জার সংখ্যা কম। 5000 টাকা উঠতে তো 2টি ট্রিপ লাগার কথা, ছোট্ট ট্রিপের মধ্যে হলে। তো চলুন এই জায়গাটুকুতে আমরাই সরকারকে বলি বাসের মালিক হিসেবে, যে 60% আমাদেরকে অ্যালাউ করেছো বাড়ানোর জন্য, কিন্তু আমি হিসাব করে দেখলাম আমার 60% লাগবে না, আমি ওই একই খরচ দিয়ে উঠবো। এই ছোট ছোট পরিবর্তনগুলোকে আমরা করতে পারি না? আমরা পারি। চলুন না মানুষগুলোর পাশে এভাবেই দাঁড়াই, তাই না? আইনগুলো মেনে চলি, হাহাকার না করি। স্বাভাবিক নরমাল হচ্ছে এখন এইটি, জীবন যুদ্ধও চলতে হবে, শরীরের যুদ্ধটিও চলতে হবে। আসুন সবাই একসাথে কাজ করি, ভেঙে পড়া যাবে না এইরকম একটি যুদ্ধে। সবাই যে যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের সাথে এতক্ষণ আমি ছিলাম ডাক্তার ফেরদৌস খন্দকার, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে। শেয়ার দিন।